হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রূপান্তর ইউটিউব চ্যানেল। আজকে আমরা তাপের ঘটনা চ্যাপ্টারের দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হয়েছি। আগের লেকচারে তাপীয় প্রসারণ কি এবং তাপীয় প্রসারণ কত প্রকারের হতে পারে, দ্বিধাতব পাত কি, দ্বিধাতব পাত কি কাজে লাগে, সবকিছু নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে সরাসরি চলে যাব কঠিন পদার্থের তাপীয় প্রসারণ নিয়ে আলোচনা করার জন্য। তো শুরু করব কঠিন পদার্থের তাপীয় প্রসারণ। কঠিন পদার্থের তাপীয় প্রসারণ। এটা কি? তাহলে দেখো, এই চ্যাপ্টারে মেনলি কি হচ্ছে যে বস্তুর উপর তাপ প্রয়োগ করা হলে কি কি ঘটে। তো বস্তু সাধারণত তিনটি ফর্মে থাকে বা তিনটি অবস্থায় থাকে, যে কঠিন অবস্থা, তরল অবস্থা, গ্যাসীয় অবস্থা। প্রথমেই আমরা তুলে নিলাম কঠিন অবস্থা, যে একটা কঠিন বস্তুতে তাপ দেওয়া হলে বস্তুটাতে কি কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা হেডিং করেছি, দেখো, কঠিন পদার্থের তাপীয় প্রসারণ। তো কঠিন পদার্থের প্রসারণ বা কঠিন পদার্থের তাপীয় প্রসারণ বলতে কি বোঝায়, যে কোনো কঠিন পদার্থে উষ্ণতা বাড়ানো হলে বা কোনো কঠিন পদার্থে তাপ প্রয়োগ করা হলে কঠিন পদার্থটির দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তনের যে প্রসারণ ঘটে তাকেই বলা হয় কঠিন পদার্থের তাপীয় প্রসারণ। ঠিক আছে, তাহলে কি বলবো, যে কোনো ধরো এটা একটা কঠিন পদার্থ, এই কঠিন পদার্থে আমি তাপ প্রয়োগ করলাম, মানে এর উষ্ণতা বাড়িয়ে দিলাম। এর ফলে যদি কঠিন পদার্থটির দৈর্ঘ্য বাড়ে তাও তাপীয় প্রসারণ, যদি এর ক্ষেত্রফল বাড়ে, ধরো এটাই রিমোটটার, যদি ক্ষেত্রফল বেড়ে যায় তাহলে কি হবে, এর তাপীয় প্রসারণ ঘটছে। তারপরে হচ্ছে যে এইটাই ধরো, এর যদি আয়তনের বৃদ্ধি ঘটে, প্রসারণ ঘটে, তাহলেও এটা কি বলবো, কঠিন পদার্থের তাপীয় প্রসারণ। তাহলে দেখো, কোন কঠিন পদার্থের উষ্ণতা বৃদ্ধি করা হলে পদার্থটির দৈর্ঘ্য, ক্ষেত্রফল ও আয়তনের প্রসারণ হলে তাকে কঠিন পদার্থের তাপীয় প্রসারণ বলা হয়। এইটা হলো কঠিন পদার্থের তাপীয় প্রসারণ। এবার তোমরা যেহেতু মাধ্যমিকের স্টুডেন্ট, তাই তোমাদের প্রথমেই মনে একটা প্রশ্ন জাগবে, যে এই প্রশ্ন কি মাধ্যমিকে পড়ে? না, এই প্রশ্ন মাধ্যমিকে পড়ে না, যে কোন কঠিন পদার্থের তাপীয় প্রসারণ কাকে বলে, এই ধরনের পড়ে না। কিন্তু যেটা পড়ে সেটা হচ্ছে কঠিন পদার্থের তাপীয় প্রসারণ কয় প্রকার এবং কি কি। মানে কোন কঠিন পদার্থের উষ্ণতা যদি বাড়ানো হয় তাহলে কঠিন পদার্থটির প্রসারণ কত ধরনের হতে পারে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে আমরা সরাসরি সেই কোশ্চেনটাতে চলে যাব, যে কঠিন পদার্থের তাপীয় প্রসারণ কয় প্রকার এবং কি কি। ঠিক আছে, তাহলে সেকেন্ডটাতে যাচ্ছি, কঠিন পদার্থের তাপীয় প্রসারণ কয় প্রকার ও কি কি। কঠিন পদার্থের তাপীয় প্রসারণ কয় প্রকার এবং কি কি। দেখো, কঠিন পদার্থের একটা নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন থাকে, যেটা তরল বা গ্যাসীয় পদার্থের থাকে না। তুমি তরলকে যে পাত্রে রাখবে ওর আয়তন সেই পাত্রের মতো হবে, গ্যাসকে তুমি যে পাত্রে রাখবে সেই পাত্রের আয়তন এবং আকার দুটোই হবে।
তার মানে হচ্ছে কি বলতো, যে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার এবং আয়তন থাকায় কঠিন পদার্থের তাপীয় প্রসারণ 3 প্রকারের হয়। আসবো আমরা ধাপে ধাপে আসবো। কঠিন পদার্থের, তাহলে কি বললাম, কঠিন পদার্থের নির্দিষ্ট, এই যে দেখো এর নির্দিষ্ট আকার আছে এবং নির্দিষ্ট আয়তনও আছে। এই যে এর দেখো, এর আকার সম্পূর্ণ আলাদা, তাহলে এই দুটো কঠিন পদার্থ, এর আকার সম্পূর্ণ আলাদা, এর আকার আলাদা, এদের আয়তন আলাদা। তার মানে হচ্ছে প্রত্যেকটা কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট আয়তন আছে। তাহলে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন থাকায় কঠিন পদার্থের প্রসারণ 3 প্রকারের হয়। 3 প্রকার। 1 নম্বর হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ। এটারই অপর নাম, এটাকে বলা হয় রৈখিক প্রসারণ। 2 নম্বর হচ্ছে ক্ষেত্র প্রসারণ। আর 3 নম্বর হচ্ছে আয়তন প্রসারণ। তাহলে দেখো, কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। কোশ্চেনটা বলা হয় যে কঠিন পদার্থের তাপীয় প্রসারণ কয় প্রকার এবং কি কি। তাহলে আমরা কি বলবো, যে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন থাকায় কঠিন পদার্থের প্রসারণ 3 প্রকারের হয়। কি কি? দৈর্ঘ্য প্রসারণ। দেখো আমি এবার বোঝাচ্ছি। দৈর্ঘ্য প্রসারণ মানে কোন কঠিন পদার্থে তাপ প্রয়োগ করার ফলে যদি পদার্থটার দৈর্ঘ্য বরাবর প্রসারণ হয়, শুধুমাত্র দৈর্ঘ্য বরাবর প্রসারণ হয়, তাহলে একে আমরা দৈর্ঘ্য প্রসারণ বলবো। ঠিক আছে, তারপরে দেখো 2 নম্বরে কি লিখেছি, হ্যাঁ, এই দৈর্ঘ্য প্রসারণের অপর নাম কি? রৈখিক প্রসারণ। রৈখিক মানে কি? রেখা, আর রেখা মানেই দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে কঠিন পদার্থে তাপ প্রয়োগের ফলে বা উষ্ণতা বৃদ্ধির ফলে পদার্থটির যদি শুধুমাত্র দৈর্ঘ্য বরাবর প্রসারণ হয়, তাহলে একে দৈর্ঘ্য প্রসারণ বা রৈখিক প্রসারণ বলা হয়। 2 নম্বর কি লিখেছি দেখো, ক্ষেত্র প্রসারণ। ধরো এটা একটা কঠিন পদার্থ, রিমোটটা একটা কঠিন পদার্থ। এই কঠিন পদার্থে তাপ প্রয়োগের ফলে এই পদার্থটার যদি ক্ষেত্রফলের প্রসারণ ঘটে, দেখো এখন এই ক্ষেত্রফল ছিল, উষ্ণতা বৃদ্ধির ফলে যদি এর ক্ষেত্রফলের প্রসারণ ঘটে, তাহলে তাকে আমরা বলবো ক্ষেত্র প্রসারণ বা ক্ষেত্রফলের প্রসারণ। ঠিক আছে, তাহলে এটা গেল 2 নম্বর। 3 নম্বরটা কি? 3 নম্বর হচ্ছে আয়তন প্রসারণ। আয়তন প্রসারণ কি? কঠিনের নির্দিষ্ট একটা আয়তন আছে। ধরো একটা লোহার বল নিয়েছো তুমি, লোহার বলটার উষ্ণতা বাড়ানো হলো, এর ফলে লোহার আকারটা যদি বড় হয়ে যায়, মানে এর যদি আয়তনের পরিবর্তন ঘটে, তাহলে তাকে আমরা বলবো আয়তন প্রসারণ। বোঝা গেল? তাহলে কঠিনের তাপীয় প্রসারণ কয় প্রকার? 3 প্রকারে। দৈর্ঘ্য বরাবর প্রসারণ ঘটলে তাকে দৈর্ঘ্য প্রসারণ বলবো। তল মানে এই যে ধরো এই বোর্ডটা একটা কঠিন পদার্থ, একে আমি উষ্ণতা বাড়ালাম, উষ্ণতা বাড়ানোর ফলে বোর্ডটা যদি বড় হয়ে গেল, তাহলে একে আমরা ক্ষেত্র প্রসারণ বলবো। ঠিক আছে, আর 3 নম্বর কি বললাম? আয়তন প্রসারণ। ধরো একটা লোহার বল আছে বা কোনো একটা ধাতব বল আছে, সেই বলটা উষ্ণতা বাড়িয়ে দিলাম, উষ্ণতা বাড়ানোর ফলে বলটা যদি বড় হয়ে গেল, মানে প্রসারণ যদি ঘটে যায়, তাহলে তাকে আমরা বলবো আয়তন প্রসারণ। তাহলে সবই কি করলাম? এগুলো কঠিনের প্রসারণ তাহলে 3 প্রকারের। বোঝা গেল? এরপরে দেখো এই যে 3টে প্রসারণ আছে কঠিনের, সেগুলোকে নিয়ে আমরা আলাদা আলাদা ভাবে পড়বো এবং খুবই ইম্পর্টেন্ট। প্রথমে আমরা শুরু করব দৈর্ঘ্য প্রসারণ জিনিসটা কি, এবং দৈর্ঘ্য প্রসারণ নিয়ে যা যা জানা উচিত সব কিছু আমরা আলোচনা করব। তাহলে দেখো আমরা ঢুকেছি কোথায়? কঠিন পদার্থের প্রসারণ। কঠিন পদার্থের প্রসারণ আমরা কয় প্রকার পেয়েছি? 3 প্রকারের পেয়েছি। এই 3 প্রকারকে আমরা আলাদা আলাদা ভাবে পড়বো। প্রথমে দৈর্ঘ্য প্রসারণ পড়বো, ক্ষেত্র প্রসারণ পড়বো, তারপরে আয়তন প্রসারণ পড়বো। তাহলে হেডিং করো কঠিনের দৈর্ঘ্য প্রসারণ।
তাহলে হেডিং করে দাও কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ। এরই অপর নাম কি বললাম? দৈর্ঘ্য প্রসারণ বা রৈখিক প্রসারণ বললাম। এটাও বলতে পারে রৈখিক প্রসারণ কাকে বলে। আচ্ছা, রৈখিক প্রসারণ বা দৈর্ঘ্য প্রসারণ কাকে বলে? তাহলে কি বললাম, ধরো এই রকম একটা কঠিন পদার্থ নিয়েছো, এই কঠিন পদার্থটার উষ্ণতা বাড়ানো হলো। উষ্ণতা বাড়ানোর ফলে কঠিন পদার্থটার দৈর্ঘ্য বরাবর যে প্রসারণটা ঘটবে, দৈর্ঘ্য বরাবর যে প্রসারণটা ঘটবে তাকে আমরা বলবো কঠিনের দৈর্ঘ্য প্রসারণ। তাহলে সংজ্ঞাটা কি বলবো? কোনো কঠিন পদার্থের উষ্ণতা বাড়ানো হলে পদার্থটির দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ ঘটে, দৈর্ঘ্য এই যে এটা, এর আমি উষ্ণতা বাড়িয়ে দিলাম, উষ্ণতা বাড়ানোর ফলে এই দিক বরাবর যে প্রসারণটা ঘটবে, দৈর্ঘ্য বরাবর যে প্রসারণটা ঘটবে সেটাকে আমরা বলবো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ। তাহলে কোনো কঠিন পদার্থের উষ্ণতা বাড়ানো হলে পদার্থটির দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ ঘটে তাকে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ বলা হয়। বোঝা গেল? তাহলে দৈর্ঘ্য প্রসারণ কি? কোনো কঠিন পদার্থের উষ্ণতা বাড়ানো হলে বা উষ্ণতা বৃদ্ধি করা হলে পদার্থটি দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ ঘটবে তাকে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ বলা হয়। এরপরে আমরা যে টপিকটা, মানে এই কঠিনের দৈর্ঘ্য প্রসারণের একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য হেডিং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা এর অপর নাম কি বলতে পারবো আমরা? রৈখিক প্রসারণ গুণাঙ্ক। রৈখিক প্রসারণ গুণাঙ্ক মাধ্যমিকে 100% পড়বে। রৈখিক প্রসারণ গুণাঙ্ক জিনিসটা কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু একবারে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝো? তো এটাকে আমি 1 মিনিটের মধ্যে মুখস্থ করিয়ে দেব। ধরো তুমি এমন একটা কঠিন পদার্থ নিয়েছো যার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, মানে একটা তুমি কঠিন 1 মিটার দৈর্ঘ্যের একটা কঠিন পদার্থ নিয়েছো। পদার্থটির উষ্ণতা তুমি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে। কত বাড়ালে? 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে। মানে এই যে পদার্থটা নিয়েছো তার দৈর্ঘ্য কত বললাম? 1 মিটার, আর উষ্ণতা বাড়ানো হলো কত? উষ্ণতা বাড়ানো হলো কত? 1 ডিগ্রি সেলসিয়াস। বলো এইটুকু বুঝতে পেরেছো কিনা? তুমি যে কঠিন পদার্থটা নিয়েছো তার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, আর তার উষ্ণতা কতটা বাড়ালে? 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে। ধরো 10 ছিল 11 ডিগ্রি সেলসিয়াস করলে, 100 ডিগ্রি সেলসিয়াস ছিল 101 ডিগ্রি সেলসিয়াস করলে, মানে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা তুমি বাড়ালে। এর ফলে পদার্থটির দৈর্ঘ্যের যে প্রসারণটা ঘটলো তাকেই ওই পদার্থটির দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হয়। বোঝা গেল? তাহলে একক দৈর্ঘ্যের মানে কি? 1 মিটার বললাম যে, তাহলে একক দৈর্ঘ্যের কোন কঠিন পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বাড়ানো হলে, কত বাড়ানো হলে? 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হলে পদার্থটির প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ ঘটলো, মানে একক দৈর্ঘ্যের কোন কঠিন পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হলে যে পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ ঘটে তাকেই পদার্থটির দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হয়। মাধ্যমিকে কি বলেছি? একেবারে 100% পড়বে, এবং এর সঙ্গে আরেকটা জিনিসও পড়বে, সেটা আসছি। ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ, তাহলে দেখো প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে, প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো
কঠিন পদার্থের কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ ঘটে তাকে পদার্থটির দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হয়। দেখো কি লিখেছি, প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে, প্রতি একক মানে কি 1 ডিগ্রি সেলসিয়াস, 1 ডিগ্রি সেলসিয়াস, আমি এটাকে এইভাবে বলতে পারতাম যে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন পদার্থের একক দৈর্ঘ্যে, এই যে প্রতি একক দৈর্ঘ্যে মানে ভাষাটা একটু সুন্দর করার জন্যই বলেছি, একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ ঘটে তাকে পদার্থটির দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। এই যে বললাম যে 1 মিটার দৈর্ঘ্যের একটা কঠিন বস্তু, তার উষ্ণতা তুমি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে, এর ফলে যে পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ ঘটলো সেটাকেই পদার্থটির দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হয়। দেখো, একক উষ্ণতা বৃদ্ধিতে কোন কঠিন পদার্থের একক দৈর্ঘ্যে, এই প্রতিটা লাগিয়েছি, একক উষ্ণতা বৃদ্ধিতে কোন কঠিন পদার্থের একক দৈর্ঘ্যে মানে যে 1 মিটার বলো, একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ ঘটে তাকে পদার্থটির দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হয়। এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একটা গাণিতিক রূপ আছে, সেটা আমরা করে দিচ্ছি। এটা গাণিতিক রূপটা সাধারণত মাধ্যমিকে পড়ে না, কিন্তু এই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটা 100% কিন্তু মাধ্যমিকে পড়ে। তাহলে এরপরে হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপটা, তাহলে এখানটা আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, আর এইখানে লিখো যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। গ্রিক অক্ষর, এটা আলফা অক্ষর দ্বারা প্রকাশ করা হয় বা লেখা হয়, বোঝা গেল? তাহলে এই আলফা দিয়ে আমরা কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে লিখব। এইখানটাতে খেয়াল করো গাণিতিক রূপটা, আমরা তাহলে এখানে হেডিং করো গাণিতিক রূপ। কার গাণিতিক রূপ? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপ। ধরো যে L1 দৈর্ঘ্যের একটা কঠিন পদার্থ আছে, তার উষ্ণতা ধরো ছিল T1, উষ্ণতা ছিল, টেম্পারেচার ছিল T1। এখন উষ্ণতাটাকে বাড়িয়ে আমি করে দিলাম T2 করে দিলাম, T1 ছিল এখন T2 করে দিলাম, মানে ধরো যে 50 ডিগ্রি সেলসিয়াস ছিল, এখন আমি 60 ডিগ্রি সেলসিয়াস করে দিলাম। তাহলে T1 থেকে বাড়িয়ে আমি কি করলাম? T2 করে দিলাম, T1 থেকে বাড়িয়ে T2 করে দিলাম। তাহলে দৈর্ঘ্যটা কি হবে বলো তো? দৈর্ঘ্যটা তাহলে অবশ্যই কি হয়ে যাবে? L1 থেকে, আমি এই যে অ্যারো দিচ্ছি, L1 থেকে কি হয়ে যাবে? L1 থেকে L2 হয়ে যাবে বেড়ে, কারণ উষ্ণতা বাড়ানো হলে কঠিন পদার্থের প্রসারণ ঘটবে। তাহলে দেখো T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দৈর্ঘ্য কত ছিল? L1। এবার উষ্ণতা T1 থেকে অ্যারো দিচ্ছি, T2 চলে গেল, তাহলে দৈর্ঘ্যটাও কি হয়ে যাবে? L1 থেকে L2 হয়ে যাবে। তাহলে বলো তো, এখানে লিখে দিচ্ছি, মনে করি L1 দৈর্ঘ্যের কোন কঠিনের উষ্ণতা, কঠিনের কথাটা কোন কঠিন পদার্থের উষ্ণতা হলো T1। এখন উষ্ণতা বাড়িয়ে T2 করা হলে
পদার্থটির দৈর্ঘ্য হবে কত হবে, L2 হয়ে যাবে, জানি না কত L2টা কত, কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তাহলে বলো তো যে কত পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ ঘটলো, ছিল L1 হয়ে গেল কত L2 হয়ে গেল। তাহলে দৈর্ঘ্যের প্রসারণ কত হলো, দৈর্ঘ্যের প্রসারণ দেখো, দৈর্ঘ্যের প্রসারণ, ছবিটা তোমরা সাইডে আঁকবে, এটা আমি যে যেমন সাইডে আঁকছি, দৈর্ঘ্যের প্রসারণ কত, অবশ্যই L2 মাইনাস L1, এই যে ছিল L1 হয়ে গেল L2, তাহলে কত প্রসারণ ঘটলো, L2 মাইনাস L1। ঠিক আছে, উষ্ণতার পরিবর্তন কত হলো, উষ্ণতার পরিবর্তন, উষ্ণতার পরিবর্তন, উষ্ণতা আগে কত ছিল, T1 ছিল, আর এখন হয়ে গেল কত, T2 হয়ে গেল। তাহলে পরিবর্তন কত হলো, T2 মাইনাস T1, এটা হলো উষ্ণতার পরিবর্তন, আর এটা হলো দৈর্ঘ্যের প্রসারণ। তাহলে দেখো এই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, দৈর্ঘ্য প্রসারণ ডাইরেক্ট লিখে দেওয়া হয়, এটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান কি, দৈর্ঘ্যের পরিবর্তন, দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতার পরিবর্তন, উষ্ণতার পরিবর্তন। তাহলে দেখো আলফা সমান আমরা কি লিখবো, দৈর্ঘ্যের পরিবর্তন কত, L2 মাইনাস L1, তাহলে L2 মাইনাস L1 ডিভাইডেড বাই প্রাথমিক দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল, L1 ছিল, তাহলে L1 ইন্টু T2 মাইনাস T1, উষ্ণতার পরিবর্তন কত, T2 মাইনাস T1। এইটাই হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপ। গুণাঙ্কের গাণিতিক রূপ, এটা গেল দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপ। সাধারণত পড়ে না, পড়লে পড়তে পারে, ভালো যদি 100% মার্কস স্কোর করতে চাও তাহলে অবশ্যই এগুলো কিন্তু বাদ দেবে না, ঠিক আছে। আর যদি শুধুমাত্র পাস করতে চাও তাহলে সংজ্ঞাগুলোই যথেষ্ট। তাহলে দেখো যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হলো এইটা, তাহলে কিভাবে মনে রাখবো, দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতার পরিবর্তন। এবার এইখান থেকে যে জিনিসটা পরের যে টপিকটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের বলবো, সেটা কিন্তু 100% মাধ্যমিকের জন্য, এবং এক লাইনের একটা লেখা হয় বা প্রশ্ন করা হয় যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি, বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কিসের এককের উপর নির্ভর করে, বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কিসের উপরে নির্ভর করে, তিন রকম ভাবে কোশ্চেনটা হয়। তাহলে দেখো এইটা হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপ। এইখানে একটু খেয়াল করো তো আমরা কি করতে পারি, এই জায়গাটা একটু দেখো তো, এটাকে আমরা আরেকটা আকারে লিখতে পারি। এখানে দেখো আলফা, এই দিকটা নিচেরটাকে এর সঙ্গে গুণ করছি, তাহলে আলফা ইন্টু L1 ইন্টু T2 মাইনাস T1 সমান দেখো তো কি লিখতে পারি, L2 মাইনাস L1, তাই না। আচ্ছা, এবার এই L1টাকে মাইনাস L1টাকে এইদিকে নিয়ে আসছি, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে দেখো তো আমি কি লিখতে পারি, আলফা L1 T2 মাইনাস T1, আর এই মাইনাস L1টাকে এইদিকে আনলাম, তাহলে কি হয়ে গেল, L1 সমান হলো L2। দেখো তো পরের লাইনটাকে আমি কিভাবে লিখতে পারি, এখানটা মুছে দিচ্ছি। তাহলে L2 সমান কি দাঁড়ালো, L2 সমান দাঁড়ালো, দেখো L1 এইখানেও আছে, এইখানেও L1 আছে, তাহলে আমরা L1টাকে কমন নিয়ে নেব, L1 কমন নিলাম, কি দাঁড়ালো, দেখো L1 এখান থেকে কমন নিয়েছে, মানে কি পড়ে থাকলো, এখানে 1 পড়ে থাকলো, শুধু এখানে শুধু 1 পড়ে থাকলো, প্লাস এখানে L1 তো কমন নিয়ে নিয়েছি, আলফা আছে, আলফা ব্র্যাকেটে কি আছে, T2 মাইনাস T1। এইটা কিসের কি বলতো, L2টা কি, L2টা হলো অন্তিম দৈর্ঘ্য, পদার্থটার অন্তিম দৈর্ঘ্য হলো L2, L1টা কি প্রাথমিক দৈর্ঘ্য, আলফাটা কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, T1টা কি প্রাথমিক উষ্ণতা, T2টা কি অন্তিম উষ্ণতা। এইভাবে লেখা যায় অন্তিম দৈর্ঘ্যটাকে, ঠিক আছে। তোমরা এখান পর্যন্ত তারপরে নাও করতে পারো।
এরপরে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিকে ঢুকবো, যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক। খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো, আমরা জানি, কি জানি বলো, আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান কি হয়? আলফা সমান হয় L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1, তাই কিনা বলো? আমরা কি করতে চাইছি বলো তো? আমরা করতে চাইছি যে আলফার একক কি হবে। তাহলে আলফার একক নিতে গেলে তোমাকে কি করতে হবে বলো তো? এদের এককগুলো, সবার এককগুলো বসিয়ে দিতে হবে। তাহলে L2 মাইনাস L1 এটা কি? দৈর্ঘ্যের পরিবর্তন। তাহলে দৈর্ঘ্যের পরিবর্তনের একক কি? মানে দৈর্ঘ্যেরই একক। তাহলে আমি কি বলতে পারি? আলফা এর একক, আলফা এর একক সমান, দেখো তাহলে উপরে কি আছে? দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক ডিভাইডেড বাই এই L1 টা কি? প্রাথমিক দৈর্ঘ্য, মানে এই L1 এর একক মানে কি? আবার দৈর্ঘ্যের একক। তাহলে দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক গুণিত এই কি? এটা উষ্ণতার পরিবর্তন। তাহলে এটা কি? উষ্ণতার একক। তাহলে ইনটু হয়ে গেল উষ্ণতার একক। দেখো, উষ্ণতার পরিবর্তনের একক মানে উষ্ণতার একক। ছিল 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, হয়ে গেল 60 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। মানে কত পরিবর্তন হলো? 10 ডিগ্রি সেলসিয়াস। মানে একক তো ওটাই পড়ে থাকলো। যেমন ধরো যে 10 কেজি চাল ছিল, কেজি, 10 কেজি চাল থেকে 5 কেজি চাল বিক্রি করে দেওয়া হলো, তাহলে কত কেজি চাল পড়ে থাকলো? 5 কেজি। তাহলে একক তো ওটাই থাকলো, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্যের পরিবর্তনের একক মানে দৈর্ঘ্যের একক, উষ্ণতার পরিবর্তনের একক মানে উষ্ণতার একক, আর দৈর্ঘ্যের একক নিচে দৈর্ঘ্যের একক। তাহলে দেখো তো, দৈর্ঘ্যের একক উপরে, নিচে দৈর্ঘ্যের একক কি হলো? কেটে গেল। তাহলে শুধু আলফা এর একক মানে কি? 1 বাই উষ্ণতার একক। তাহলে আমরা কি বলতে পারি? অতএব দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক সমান কি? 1 বাই উষ্ণতার একক, 1 বাই উষ্ণতার একক, 1 বাই উষ্ণতার একক। খুবই ইম্পর্টেন্ট, একেবারে বক্স করে ফেলো, বক্স আলাদা কালি দিয়ে একে এক্ষুনি বক্স করে ফেলো, এক বিন্দুও দেরি করা যাবে না। তাহলে কি দেখতে পাচ্ছি বলতো? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক মানে 1 বাই উষ্ণতার একক। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কার এককের উপর নির্ভর করে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক শুধুমাত্র উষ্ণতার এককের উপর নির্ভর করে। বোঝা গেল? তাহলে এখানে আমরা কি লিখতে পারি? সমান, তাহলে ডিগ্রি, উষ্ণতার একক কি? ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা কি লিখতে পারি? 1 বাই ডিগ্রি সেলসিয়াস, 1 বাই ডিগ্রি সেলসিয়াস। যদি ডিগ্রি ফারেনহাইট বলি তাহলে একক কি হবে বলো তো? তাহলে এটা হতে পারে একটা একক। আবার কি হতে পারে? 1 বাই ডিগ্রি সেলসিয়াস একক, কমা, দেখো এটা কমা, 1 বাই ডিগ্রি ফারেনহাইট। আবার যদি কেলভিন এককে দেওয়া থাকে তাহলে কি হবে? তাহলে কমা দাও, 1 বাই কেলভিন। দেখো, কেলভিনের কাছে কিন্তু ডিগ্রি থাকে না, সবাই ভুল করে দেয়, ডিগ্রি কেলভিন বলে, কেলভিনে ডিগ্রি থাকে না, ঠিক আছে? ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট, কিন্তু কেলভিন, নট ডিগ্রি কেলভিন, ঠিক আছে? এটাকে এভাবেও লিখে যে ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স লেখে, কমা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, কমা কেলভিন ইনভার্স, ঠিক আছে? তাহলে এই গেল আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি? 1 বাই ডিগ্রি সেলসিয়াস অথবা 1 বাই ডিগ্রি ফারেনহাইট অথবা 1 বাই কেলভিন। এগুলো সব একই একক নয়। আমি বললাম ডিগ্রি সেলসিয়াস হলে 1 বাই ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট হলে 1 বাই ডিগ্রি ফারেনহাইট, বা কেলভিন হলে 1 বাই কেলভিন।
এটাকে আবার এভাবে লিখে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স বা কেলভিন ইনভার্স। বোঝা গেল? তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক যদি লিখতে বলে তাহলে কি লিখবে, যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক হলো 1/ডিগ্রি সেলসিয়াস। যদি আরেকটা লিখতে চাও তাহলে লিখে দেবে 1/ডিগ্রি ফারেনহাইট। যদি আরো ইচ্ছা হয় যে আরেকটা লিখে দেবো তাহলে লিখবে 1/কেলভিন। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, একেবারে ভেরি 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 ইম্পর্টেন্ট, ভিআইপি করে লিখে রাখো সাইডে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি, তাহলে 1/ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, ডিগ্রি নয় কেলভিন ইনভার্স। হলো? তাহলে এইখানে আমরা একটা স্টার দিয়ে শুধুমাত্র একটা জিনিস লিখবো, কি লিখবো বলো তো? স্টার দিয়ে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক শুধুমাত্র উষ্ণতার এককের উপর নির্ভর করে, উষ্ণতার এককের উপরে নির্ভর করে। খুবই ইম্পর্টেন্ট। দিয়ে দেখলে ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট এবং মানে 1/ডিগ্রি সেলসিয়াস, 1/ডিগ্রি ফারেনহাইট আর 1/কেলভিন পেলাম। এইখানে একটা জিনিস আমরা আরেকটা লিখব, যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রা। তাহলে আমরা কি পেলাম, আলফা সমান হচ্ছে 1/, আলফা এর একক, অ্যাকচুয়ালি আলফা এর একক সমান কি 1/, উষ্ণতার একক। তাহলে এখানে যখন একক লিখেছিলাম তখন আলফা এর একক সমান আমরা পেয়েছিলাম 1/, উষ্ণতার একক। তাহলে আলফা এর মাত্রা, এখানে মাত্রা লিখে দেবো, আলফা এর মাত্রা সমান কি উষ্ণতার মাত্রা লিখে দেবো, উষ্ণতার মাত্রা। বাস, এবার উষ্ণতার মাত্রাকে ক্যাপিটাল কে দ্বারা লেখা হয়। উষ্ণতার মাত্রা এখানে লিখো যে উষ্ণতার মাত্রা হলো ক্যাপিটাল কে। আবার কিছু কিছু জায়গাতে থিটা লিখে, থিটা উষ্ণতার মাত্রাকে কি দ্বারা লেখা হয়, থিটা। কিছু জায়গায় থিটা লেখা হয়, এটা ব্র্যাকেটে তোমরা লিখে রাখো। কিছু জায়গায় কি হয়, থিটা লেখা হয়, মানে উষ্ণতার মাত্রা হলো কে, ক্যাপিটাল কে। কিন্তু কিছু বইয়ে বা কিছু জায়গায় থিটাটাকেও লেখা হয়। তাহলে আলফা এর মাত্রা, তাহলে একে যখন এই থার্ড ব্র্যাকেটে ভরলাম তার মানে কি বোঝাচ্ছি বলতো, এর মাত্রা বোঝাচ্ছে। তাহলে আলফা এর মাত্রা সমান কি হয়ে গেল 1/k। এটাকে উপরে যদি তুলি তাহলে কি হয়, ইনভার্স হয়ে যায়, ইনভার্স। তাহলে k⁻⁻1, তাহলে আলফা সমান হয়ে গেল k⁻⁻1। অথবা তাহলে আমি এখানে কি লিখবো, কোন জায়গায় যে থিটা লেখা হয় তাহলে ওরা কি লিখবে তখন, অথবা থিটা ইনভার্স। যারা থিটা দিয়ে লিখে তারা কি করবে, থিটা ইনভার্স লিখবে, কে ইনভার্স অথবা থিটা ইনভার্স। হলো? তাহলে এই গেল উষ্ণতার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা, গাণিতিক রূপ, একক, মাত্রা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কার এককের উপর নির্ভর করে, সমস্ত কিছু শেষ করে দিয়েছি। আর ছোট্ট পারা একটা টপিক আছে, দেখো এখানে একটা কোশ্চেন অনেকবার পড়ে, যে মুছে দিয়ে গেলে তারপরে পড়ছে, মাধ্যমিকে অনেকবার পড়েছে কোশ্চেনটা। কোশ্চেনটা বলে যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত, ভ্যালুটা কত, 12 × 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস বলতে
কি বোঝো? তোমাদেরও এটা কিন্তু পড়বে যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। ওই যে দেখলে না দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি হয় 1/ডিগ্রি সেলসিয়াস, মানে পার ডিগ্রি সেলসিয়াস, পার ডিগ্রি ফারেনহাইট বা পার কেলভিন। তো এখানে বলছে যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 ইন্টু 10⁻6 পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝো? তার কারণ কি বলতো? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক শুধুমাত্র তো উষ্ণতার এককের উপরেই নির্ভর করে। তো এটা বলতে বোঝায়, সংজ্ঞাটা মনে করো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটাতে কি বললো? যে একক দৈর্ঘ্যের কোন কঠিন পদার্থের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করা হলে যে পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ ঘটে তাকেই পদার্থটির দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হয়। তাকেই পদার্থটির দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হয়। তাহলে এইখানে আমরা লিখবো পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা বলতে পারবো যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে বোঝায় যে লোহার উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হলে ওর যে প্রাথমিক দৈর্ঘ্য ছিল তার এত অংশ দৈর্ঘ্যের বৃদ্ধি পাবে। মানে ওর প্রাথমিক দৈর্ঘ্য যদি 1 মিটার ছিল তাহলে এত মিটার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। ঠিক আছে? তাহলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক गुणांक 12 इंटू 10⁻⁻6 पर डिग्री सेल्सियस बोलते बोझाय जे 1 मीटर दैर्घ्যের লৌহদণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হলে 12 ইন্টু 10⁻⁻6 মিটার দৈর্ঘ্যের প্রসারণ ঘটবে। খুবই ইম্পর্টেন্ট। দেখো এর থেকে সহজ ভাবে আর বলা যায় না। বইয়ে তোমরা দেখে কনফিউশন হতে পারো, অন্য ভাষায় লিখেছে বা অন্য কিছু বলেছে, বলতে পারে, কিচ্ছু যায় আসে না, 100% সঠিক। এটা একেবারে চোখ বুঝে তোমরা লিখবে। তাহলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝায়? বোঝায় যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 ইন্টু 10⁻6 পার ডিগ্রি সেলসিয়াস বলতে বোঝায়, দেখো এতদূর পর্যন্ত তো কোশ্চেনটাই আমি শুধু এইটুকু লিখেছি, বলতে বোঝায় যে 1 মিটার দৈর্ঘ্যের লৌহদণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হলে 12 ইন্টু 10⁻⁻6 মিটার দৈর্ঘ্যের প্রসারণ ঘটবে। কত? দৈর্ঘ্যের নয়, দৈর্ঘ্য প্রসারণ ঘটবে। এত মানে 12 ইন্টু 10⁻6 মিটার দৈর্ঘ্য প্রসারণ ঘটবে। একেবারে চোখ বুঝে লিখবে। অনেক বইয়ে অনেক রকম লিখেছে, কনফিউশন হওয়ার কোনো দরকার নেই। আর আমার ক্লাসগুলো যারা করছো, যদি সব ক্লাস করে থাকো কোনো বই পড়ার দরকার পড়বে না, কারণ এই যে নোটটা তৈরি হয় সেটা 4টে বইয়ের কম্বিনেশনে তৈরি হয়, 4টা বিভিন্ন লেখকের বইয়ের কম্বিনেশনে এই নোটটা তৈরি হয়। সুতরাং কোনো বই পড়ার দরকার নেই। হলো, এই গেল লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে কি বোঝায়। এবার কি হয় যে কোনো একটা পদার্থের, মুছে দিই তারপরে বলছি। দেখো কোন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সেলসিয়াস স্কেলে আলফা সি এবং ফারেনহাইট স্কেলে
আলফা এফ হলে আলফা সি ও আলফা এফ এর সম্পর্ক কি? তাহলে আমরা এদের মধ্যে আলফা সি ও আলফা এফ এর সম্পর্কটা হচ্ছে আলফা সি সমান হচ্ছে 9/5 আলফা এফ। এইটা হচ্ছে আলফা সি এবং আলফা এফ এর মধ্যে সম্পর্ক। এবার বলছি, বুঝিয়ে দিচ্ছি। ধরো আগের যে বললাম না যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস। তার মানে কি সেলসিয়াস স্কেলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা দেওয়া হয়েছিল। তাহলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা ফারেনহাইট স্কেলে ওর মান কত হবে? তাহলে সেলসিয়াস স্কেলে মানটাকে আমি কি লিখেছি? আলফা সি দ্বারা লিখেছি। আর ফারেনহাইট স্কেলে ওর যে মান হবে সেটাকে আলফা এফ, ফারেনহাইট আলফা এফ লিখেছি। তাহলে আলফা সি তুমি যদি জানো তাহলে এখান থেকে আলফা এফ বার করে নিতে পারবে। মানে ফারেনহাইট স্কেলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কত হবে সেটা এই সম্পর্ক থেকে বার করে নিতে পারবে। তাহলে আলফা সি এবং আলফা এফ এর মধ্যে সম্পর্ক হচ্ছে আলফা সি সমান 9/5 আলফা এফ। আলফা সি সমান 9/5 আলফা এফ। খুবই ইম্পর্টেন্ট, 1 নম্বরের অঙ্ক পড়ে। এখান থেকে বলে দিল, আগের কোশ্চেনটাই আমরা নিয়ে নেব যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সেলসিয়াস স্কেলে হলো 12 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলের মান কত হবে বার করে নেব। তাহলে সম্পর্কটা অবশ্যই জানতে হবে আমাদের। তাহলে আলফা সি সমান হচ্ছে 9/5 আলফা এফ। বোঝা গেল? তাহলে একটা কোশ্চেন লিখে নাও ছোট্ট করে, 1 নম্বরের কোশ্চেন পড়বে এটা। একটা কোশ্চেন, আর ওটাকে একবারে বক্স করে রাখবে, আলাদা কালি দিয়ে বক্স করবে যেন চোখে পড়ে বারবার। তাহলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সেলসিয়াস স্কেলে বলে লিখবো, সেলসিয়াস স্কেলে কোশ্চেন এটা, হ্যাঁ। সেলসিয়াস স্কেলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান 12 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে এর মান কত হবে? তাহলে আমরা কি জানি দেখো, আমরা জানি আলফা সি সমান 9/5 আলফা এফ। কি দিয়েছে তোমাকে? সেলসিয়াস স্কেলে মান দিয়েছে, দেওয়া আছে। তাহলে এখানে লিখো দেওয়া আছে আলফা সি সমান হচ্ছে 12 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস। এবং তাহলে আলফা এফ সমান কি সেটা আমাকে বার করতে হবে। ভৌত বিজ্ঞানের অঙ্ক করতে যদি চাও তাহলে অবশ্যই যে জিনিসটা করতে হবে, কোশ্চেনে কি দেওয়া আছে সেটা লিখে ফেলো, আর কোন জিনিসটা বার করতে হবে সেটাকে কোশ্চেন মার্ক মেরে রাখো। তাহলে দেখো এখানে আমি আলফা সি কত দেওয়া আছে, আলফা সি দেওয়া আছে 12 × 10⁻⁶ সমান হচ্ছে 9/5 ইন্টু আলফা এফ। আমাকে তো আলফা এফটাই বার করতে হবে। তাহলে দেখো তো কি করতে পারি, এটাকে 12, এই 5টাকে এইদিকে গুণ করে দিচ্ছি, তাহলে 5 × 12, 9টাকে এইদিকে করে দিচ্ছি বাই 9 ইন্টু 10⁻⁶ সমান আলফা এফ। তাহলে কত হচ্ছে বলো তো, 3 × 4 = 12, তাহলে 5 কত লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ঠিকই তো আছে। 15 সেলসিয়াস স্কেলে কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, হ্যাঁ কোনো সমস্যা নেই। তাহলে দেখো 5, এটা হচ্ছে 3 × 3 = 9, 3 × 4 = 12, 3 × 4 = 12। তাহলে 4 × 5 = 20 বাই, তাহলে আমরা করে দিচ্ছি 20/3 ইন্টু 10⁻⁻6। তাহলে ফারেনহাইট স্কেলে চলে আসছে, মানে পার ডিগ্রি ফারেনহাইট সমান হয়ে গেল আলফা এফ। তাহলে আলফা এফ সমান কত হবে, 20কে যদি 3 দিয়ে ভাগ করো তাহলে 3 × 6 = 18,
6.666 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি ফারেনহাইট। তাহলে ফারেনহাইট স্কেলে এর মান হবে এইটা, ফারেনহাইট স্কেলে এটার মান হবে এইটা। বোঝা গেল? তাহলে এরকম অনেক অঙ্ক দিতে পারে, ছোটখাটো অনেক প্রবলেম, যে সেলসিয়াস স্কেলে দিয়ে দিল, কেটে কুটে বার করবে, যেটা আসবে আসবে। সম্পর্কটা শুধুমাত্র হচ্ছে এটা হলো সম্পর্ক। তো এই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমরা শুরু করেছিলাম, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের কোনো কিছু আর বাকি নেই, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক শেষ। পরের লেকচারে আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক একই লেকচারে দুটো করে দেব। তো এই লেকচারটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, কোনো অসুবিধা থাকলে সেটাও জানাও, আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদেরকে এক্ষুনি পাঠিয়ে দাও।